হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটাতে আমরা দেখব যে চায়না রিসেন্টলি পাকিস্তানকে নিউক্লিয়ার ক্যাপাবল হাউইটজার বলে একটা আর্টিলারি গান প্রোভাইড করেছে, যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজ যেগুলো বর্ডারের সঙ্গে কানেক্টেড আছে তাদের কাছে এটা ডিভাস্টেড হিসেবে হতে পারে, আর যেটা ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের কাছে যথেষ্ট থ্রেটের বিষয়। তো কি এই আর্টিলারি গান কিভাবে তৈরি হলো, আর চায়না কেনই বা পাকিস্তানকে এটা প্রোভাইড করছে, আর পরবর্তীকালে এর থেকে ইন্ডিয়ান যে ডিফেন্স ফোর্স রয়েছে সেখানে কতটা থ্রেটের বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন স্টার্ট করব। নাও ইউরোশিয়ান টাইমসে এটা রিসেন্টলি দেখা গেছে যে চায়না বেসিক্যালি হাউইটজার বলে একটা নিউক্লিয়ার ক্যাপাবল আর্টিলারি গানকে প্রোভাইড করেছে। নাও এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বেজিং সাপ্লাইড কাটিং এজ ইকুইপমেন্ট টু ইসলামাবাদ হুইচ মেনি এক্সপার্ট সিজ অ্যাজ এ স্ট্র্যাটেজি টু কিপ নিউ দিল্লি অকুপাইড অ্যান্ড ডাইভার্টেড। তো বেসিক্যালি নিউ দিল্লিকে প্রেশারে রাখার জন্য আহ, তার জন্যই কিন্তু পাকিস্তানকে এই নিউক্লিয়ার ক্যাপাবল আর্টিলারি গান প্রোভাইড করা হলো। তো চাইনিজ বেসিক্যালি এটা চাইনিজ মেড রয়েছে, এর নাম রয়েছে SH-15 হাউইটজার। কিন্তু এর আগে আমরা অলরেডি ইন্ডিয়ান যে হাউইটজার ইউজ করছি আমরা, সেটা হচ্ছে K9 বজ্র হাউইটজার। ওকে, তো ইন্ডিয়া অলরেডি K9 বজ্র আর্টিলারি গান ইউজ করছে, সেটাও কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবল। এইখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে কোনো নিউক্লিয়ার ওয়ারহেডকে যে কোনো ধরনের আর্টিলারি গানের মাধ্যমে ফায়ার করা যথেষ্ট বেশি রিস্কের ব্যাপার, কারণ এদের রেঞ্জ খুব কম থাকে। আর নর্মালি যে কোনো নিউক্লিয়ার মেটেরিয়ালকে খুব ছোট জায়গাতে যদি রাখা হয় তাহলে সেখানে খুব তাড়াতাড়ি কিন্তু ব্লাস্ট হওয়ার চান্স থাকে। সো তার জন্যই কিন্তু যে কোনো নিউক্লিয়ার ক্যাপাবল আর্টিলারি গান কিন্তু খুব একটা বেশি আমরা দেখতে পাই না বা ম্যানুফ্যাকচার হয় না। তো এই যে পুরো ব্যাপারটা, এটা বেসিক্যালি এই কনসেপ্টটা এসছে ইউনাইটেড স্টেটস থেকে। তো ইউনাইটেড স্টেটসের কাছে অলরেডি কিন্তু M1009A5, যেটা ইউনাইটেড স্টেটস অলরেডি কিন্তু পাকিস্তানকে দিয়ে রেখেছে। তার জন্যই কিন্তু আমরা পরবর্তীকালে K9 বজ্র আর্টিলারি ফায়ার নিয়েছিলাম। কিন্তু ইউনাইটেড স্টেটসই কিন্তু বেসিক্যালি প্রথমবার 1984-এ প্রথমবার কিন্তু এই আহ, হচ্ছে তোমার আর্টিলারি গান তৈরি করেছিল, যেটা হচ্ছে যে কোনো ধরনের নিউক্লিয়ার যে ওয়ারহেড থাকে তাকে কিন্তু ফায়ার করতে পারে, এবং রেঞ্জ থাকে যার 4 কিলোমিটারের মধ্যে এই ধরনের ফায়ারগুলো হয়। অর্থাৎ 4 কিলোমিটার, অর্থাৎ শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল বেসিক্যালি আর্টিলারি গান বলা যেতে পারে। বাট এখানে একটা যেটা বিষয় রয়েছে, তো এই ধরনের ওয়ারহেডকে ডাইরেক্টলি চায়না কেন প্রোভাইড করছে? তো চায়না প্রোভাইড করার একটাই মাত্র কারণ, যাতে ইন্ডিয়াকে তারা নর্দার্ন সাইড থেকে ফোর্সের মধ্যে রাখতে পারে, নর্দার্ন সাইড থেকে প্রেশারের মধ্যে রাখতে পারে। তো রিসেন্টলি ইউরোশিয়ান টাইমসের SH-15 হাউইটজার বেসিক্যালি দিয়েছে, যেটা নিউক্লিয়ার ক্যাপাবল বলতে পারি। আর এটা এর আগে আমরা যদি দেখি, পাকিস্তান আর্মি অলরেডি কিন্তু এটা ডিসকাস করেছিল যে এরকম একটা SH-15 হাউইটজার কিন্তু প্রোভাইড করা হবে, যেটা চাইনিজ নর্দার্ন ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, যেটা বেসিক্যালি চাইনিজ ডিফেন্স ফোর্সের আন্ডারে আসে এবং চাইনিজ ডিফেন্স প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করে। 2019-এ যখন চায়না এবং পাকিস্তানের মধ্যে রিলেশনশিপ গড়ে ওঠে এবং ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা তৈরি হয়, তারপর থেকেই কিন্তু এই চিন্তাভাবনাটা চলছিল যে আর্টিলারি গান, নিউক্লিয়ার ক্যাপেবল আর্টিলারি গান প্রোভাইড করা হবে। কেন না, বিকজ অফ দ্যাট পাকিস্তানের কাছে থ্রেট ছিল যে যে কোনো সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় যে কোনো অ্যাটাক করতে পারে, যেটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল অ্যাটাক। ওকে, সো দ্যাটস ওয়াই কিন্তু এইটাকে যাতে ফোর্সফুলি যাতে অফ করা যায়, প্রেসারাইজ করা যায়, তার জন্য কিন্তু এটা দেওয়ার কিন্তু চিন্তাভাবনা চলছিল। বাট এই পুরো সিস্টেমটা রিসেন্টলি হচ্ছে পাকিস্তানের যে ডিফেন্স এক্সিবিশন হয়েছিল, সেখানে কিন্তু এই পুরো সিস্টেমটাকে দেখানো হয়েছিল, ট্রায়াল ভার্সনটাকে দেখানো হয়েছিল, তারপর থেকেই এটা নিউজে ছিল কন্টিনিউয়াসলি। এইটার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স বলা যেতে পারে, যেটা হচ্ছে এটা হচ্ছে শুট অ্যান্ড স্কুট, অর্থাৎ খুব কম সময়ে কিন্তু অনেকগুলো নিউক্লিয়ার ওয়ারহেডসকে হচ্ছে কিন্তু ফায়ার করতে পারে। এটা প্রথম তৈরি হয়েছিল কিন্তু, এই নিউক্লিয়ার ওয়েপেনটা প্রথম তৈরি হয়েছিল 1984-এ, যখন কোল্ড ওয়ারের পিরিয়ড চলছিল। ওই সময় বেসিক্যালি আমরা এটাকে দেখতে পাই, চায়না বেসিক্যালি যে এই যে পাকিস্তানকে এটা সেল করেছে, টোটাল কস্ট পড়েছে $512 মিলিয়ন। এখন মনের ভেতরে অনেক কোয়েশ্চেন, দ্যাট ইজ যে পাকিস্তানের কাছে এত টাকা কোথা থেকে এলো যে $512 মিলিয়ন দিয়ে তারা এই ধরনের ডিফেন্স প্রোডাক্টকে কিনতে পারে, তাই না? কারণ আমরা জানি অলরেডি রিসেন্টলি যে রিপোর্ট বেরিয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে পাকিস্তান অলরেডি কিন্তু ইকোনমি কিন্তু ফল করছে। IMF এর রিসেন্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তান খুব তাড়াতাড়ি হয়তো ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আসতে পারে। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে রাশিয়াতে পাকিস্তানের PM ইমরান খান গিয়েছিল ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ডেপ্ট নেওয়ার জন্য, কিন্তু সেটাও নিতে পারেনি, কারণ সেখানে কিন্তু অনেক প্রেসারাইজ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। কারণ পাকিস্তানের ওপরে অলরেডি কিন্তু USA $55 মিলিয়ন কিন্তু একটা ফাইনও চাপিয়েছে, তাই না? সো এত কিছুর মধ্যে এই ধরনের ডেপ ট্র্যাপের মধ্যে অলরেডি থাকা সত্ত্বেও একটা কান্ট্রি কী ধরনের ডিসিশন নিতে পারে। কিন্তু এখানে জেনে রাখো, এই যে সিস্টেমটা, এটা $512 মিলিয়ন লাগলেও এই মুহূর্তে কিন্তু চায়না
আমি যতদূর আইডিয়া করতে পারছি যে $512 মিলিয়ন কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে কিন্তু নেয়নি, কারণ এই ধরনের মিসাইল কেনার জন্য এই মুহূর্তে কিন্তু চায়নাকে এরা মানি কিন্তু প্রোভাইড করতে পারবে না, এত টাকা এদের কাছে নেই। সো বেসিক্যালি চায়না কি করছে, বেসিক্যালি পাকিস্তানকে এই পুরো সিস্টেমটাকে প্রোভাইড করছে যাতে পাকিস্তান যাতে ইন্ডিয়াকে থ্রেট দিতে পারে কন্টিনিউয়াসলি। কারণ রাশিয়া ইউক্রেন ঘটনা ঘটার পরে অবভিয়াসলি এটা একটা নেইবারহুড একটা স্টেপ কিন্তু নেওয়া হয়েছে, নেইবারহুড একটা প্রবলেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যে ইন্ডিয়া যে কোনো সময় চাইলে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ওপরে কিন্তু ফোকাস করতে পারে। সো সেক্ষেত্রে নিউক্লিয়ার থ্রেট সেটার থেকে যাতে করা যায়, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার থ্রেটগুলো থেকে যদি পাকিস্তানকে বাঁচাতে হয়, তো চায়নাকে এটা কিন্তু প্রোভাইড করতে হবে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু দেওয়া। তো বেসিক্যালি এটা কোথা থেকে এলো? তো এটা বেসিক্যালি এসছে কিন্তু অ্যানি কনসেপ্ট থেকে। তো অ্যানি বেসিক্যালি 1984-এ তৈরি করা প্রথম নিউক্লিয়ার ওয়ারহেড, যেটা পরবর্তীকালে আমরা জানি যে সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এই আর্টিলারি গানটা প্রথম তৈরি করা হয়েছিল, ইউএসএ এটাকে প্রথম তৈরি করে, পরবর্তীকালে এটাকে ইউজ করার পরে দেখা যায় কি, তো এটা 4 কিলোমিটার রেঞ্জ থাকে, ক্লিয়ার। কিন্তু এতে প্রবলেম কি হয়, রেডিয়েশন 4 কিলোমিটারের মধ্যে রেডিয়েশন চলে আসে। এখানে যারা ইউজ করছিল, যারা বেসিক্যালি ফায়ারটা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক হয়, অনেকেই কিন্তু রেডিয়েশনের শিকার হয়। সো দ্যাটস ওয়াই পরবর্তীকালে ইউএসএ কিন্তু এই ধরনের একটা মিসাইল রকেট সিস্টেম চালু করেছিল, যার নাম মোস্ট প্রবাবলি গ্রেপ ককেট সামথিং কিছু একটা নাম দিয়েছিল, ক্লিয়ার। যেটাকে পরবর্তীকালেও কিন্তু আমেরিকা রাজি হয় না যে ট্যাকটিক্যাল মিসাইল হিসেবে ইউজ করতে, কারণ আমেরিকা সবসময় চাইছিল যে ট্যাকটিক্যাল মিসাইল হিসেবে কোনো নিউক্লিয়ার ওয়েপেনকে যাতে ইউজ না করা হয়, কারণ নিউক্লিয়ার ওয়েপেন যথেষ্ট অনেক বেশি রিস্ক ফ্যাক্টর কাজ করে, প্লাস খুব কম জায়গার মধ্যে সেটাকে রাখা হয়, তার কারণে ব্লাস্ট হতে পারে যে কোনো সময়। তো এটা খুব রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সো দ্যাটস ওয়াই কিন্তু ইউএসএ এটাকে কিন্তু তৈরি করতে কোনোভাবে রাজি ছিল না। বাট রিসেন্টলি তোমরা জানো ট্যাকটিক্যাল মিসাইল হিসেবে কিন্তু ইউএসএও কিন্তু এটাকে ডেভেলপ করেছে, ছোটো ছোটো মিসাইল যেগুলো শর্ট রেঞ্জের মিসাইল, ছোটোখাটো ট্যাকটিক্যাল ওয়েতে যাতে ইউজ করা যায়, যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা যায়। বাট যদি আমরা দেখি চায়না অলরেডি হচ্ছে পাকিস্তানকে কি দিয়ে রেখেছে। দেখো ইন্ডিয়া অলরেডি তোমরা জানো রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়েছে, যাতে যে কোনো ধরনের নিউক্লিয়ার থ্রেট, যে কোনো ধরনের মিসাইল থ্রেট থেকে যাতে পাকিস্তানকে বাঁচানো যায়, তো ইন্ডিয়াকে যাতে বাঁচানো যায়। তো রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়েছে। তো S-400 স্বরূপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি চায়না রিসেন্টলি DF-17 হাইপারসোনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা অলরেডি পাকিস্তানকে প্রোভাইড করেছে। নাও দুটো জিনিস এখানে বোঝার বিষয় আছে। প্রথম কথা, চায়না পাকিস্তানকে প্রোভাইড করছে মিসাইল ডিফেন্স সিস্টেম, আবার উল্টো দিকে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে রিলেশনশিপের কারণে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নিচ্ছে। সো দুজনের যেহেতু একটা থ্রেট কন্টিনিউয়াস, বর্ডার থ্রেট যেহেতু কন্টিনিউয়াস চলতে থাকে, সো দ্যাটস ওয়াই কিন্তু এটা আমরা দেখতে পাই। এবার যদি আমরা একটু ম্যাপটাকে দেখি, তাহলে ম্যাপটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জম্মু কাশ্মীর বর্ডার, আর এইখানে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে পিওকে বলি আমরা। তো এইখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের পাশেই রয়েছে বালুচিস্তান। না বালুচিস্তান অলওয়েজ কিন্তু ইন্ডিয়ার একটা কিন্তু মেন পয়েন্ট বলতে পারো, যেরকম রাশিয়ার কাছে ইউক্রেন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক একইভাবে ইন্ডিয়ার কাছে কিন্তু বালুচিস্তান, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো যে কোনো সময় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে থ্রেট কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকে। তো দ্যাটস ওয়াই এই মুহূর্তেই দাঁড়িয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই কিন্তু ডিফেন্স এক্সপোর্টের উপরে বা ডিফেন্স ইম্পোর্টের উপরে কিন্তু বেশি জোর দিচ্ছে, আর তাতে কিন্তু হেল্প করছে কে, চায়না। কারণ চায়না জানে যে নর্দার্ন পার্টটাকে ক্যাপচার করা, যেটা অরুণাচল প্রদেশের পার্ট, চায়না এটাকে দাবি করে সেটা তার নিজের পার্ট, টিবেট বর্ডারের আন্ডারে আছে। তো দ্যাটস ওয়াই চায়না এটাকে দখল করতে চায়, ইন্ডিয়া পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে দখল করতে চায়, আর মধ্যখানে পাকিস্তান চায়নার হেল্প নিচ্ছে ইন্ডিয়াকে থ্রেট দেওয়ার জন্য। বাট এটা কতদূর কি সফল হবে সেটা সবাই জানে, কারণ ইন্ডিয়ার কাছে অলরেডি কিন্তু K9 বজ্রপ্রহার অলরেডি রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি ছোটোখাটো যদি একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়, কারণ তোমরা জানো ইন্ডিয়া অলরেডি কিন্তু নিউক্লিয়ার ডিটারেন্স তৈরি করে রেখেছে। আমরা ট্রায়াডের আন্ডারে পড়ি, অর্থাৎ আমরা চাইলে ল্যান্ড থেকে অ্যান্ড এয়ার থেকে অ্যান্ড অলসো আমরা যদি দেখি সি থেকে, 3 দিক থেকে কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতে পারি। তো আমরা কিন্তু ট্রায়াডের আন্ডারে পড়ি, অ্যান্ড অলসো ইন্ডিয়া কিন্তু নিউক্লিয়ার ডকট্রিন সাইন করে রেখেছে, তো যেখানে নো ফার্স্ট ইউজ পলিসি রয়েছে। অর্থাৎ যদি কোনো পাকিস্তান কখনো ছোটোখাটো 4 কিলোমিটার রেঞ্জের মধ্যেও যদি ট্যাকটিক্যাল অ্যাটাক করে, তো জেনে রাখো ইন্ডিয়া নো ফার্স্ট ইউজ পলিসির মাধ্যমে পুরো পাকিস্তানকেই কিন্তু ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এটা কিন্তু একদম হচ্ছে নিউক্লিয়ার যে ডকট্রিন রয়েছে সেই ডকট্রিনে কিন্তু মেনশন করা আছে যে সামান্য অ্যাটাকও কিন্তু বড় সড়ো অ্যাটাকের কিন্তু সামনাসামনি হতে পারে পাকিস্তান। অলরেডি ইন্ডিয়ার কাছে অগ্নি আছে,
তো অগ্নি তোমরা জানো, একটা অগ্নি বেসিক্যালি পাকিস্তানের জন্য এনাফ, আর বেশি কিছু দরকার পড়বে না। তবে আমার মনে হয় না ইন্ডিয়া অগ্নিকে ইউজ করবে, কারণ পাকিস্তানের কাছে এতটাও দম নেই যে অগ্নি ইউজ করা বা অগ্নিকে সহ্য করার মতো ক্ষমতা রাখবে। সো তার জন্য ব্রাহ্মোস মিসাইল কিন্তু এনাফ রয়েছে, যেটা ভ্যাকুয়াম বোমের কাজ করবে। তো ব্রাহ্মোস মিসাইল শুধু যদি ইউজ করা যায়, তাতেও কিন্তু একটা অটোমেটিক্যালি আমরা কিন্তু রেজাল্ট পাবো। সো আমরা যদি এই সমস্ত দিক দিয়ে যদি বিচার করি, তাহলে এটা আমাদের কাছে কোনো থ্রেট নয়, কোনো নিউক্লিয়ার থ্রেট নয়। তো বেসিক্যালি পরবর্তীকালে এটা হতে পারে যে আমাদেরকে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো একটু হয়তো বেশি সময় লাগবে পাকিস্তানকে লুজ করাতে, ঠিক আছে? বাকি আর কিছুই নয়, বাকি নর্মাল, এটা কোনো থ্রেট নয়। আর দেখো, অলরেডি এটা তো জানি যে রাশিয়া ইউক্রেনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণে যত বড় বড় কান্ট্রি রয়েছে, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে বড় বড় কান্ট্রিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা টেনশন তো কন্টিনিউয়াসলি ক্রিয়েট হবে। তো বর্ডার থ্রেট তো কন্টিনিউয়াসলি চলবে, এটাতে কোনো কোয়েশ্চেন হবে না, তাই না? তো এই থ্রেটের কারণে হয়তো দুদিক থেকেই কিন্তু ডিফেন্স ইম্পোর্ট কন্টিনিউয়াসলি বাড়তে দেখবে। খুব তাড়াতাড়ি তোমরা দেখবে যে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ারও কিন্তু কন্টিনিউয়াসলি ডিফেন্স ডিল হতে থাকবে। এবং রাশিয়ার সঙ্গে, চায়নার সঙ্গে পাকিস্তানেরও কিন্তু ডিফেন্স ডিল কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এটা রাশিয়া ইউক্রেনের কিন্তু প্রভাব বলতে পারো। সো আশা করছি পুরো ভিডিওটার মাধ্যমে তুমি ইনফরমেশন অনেক কিছু পেলে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।